এইটা 5 বছর আগের ঘটনা। তখন আমি ক্লাস 7-এ পড়ি। সুযোগ পেলেই ছোট ফুপুর বাসায় বেড়াতে যেতাম। তাই সেইবার গ্রীষ্মকালীন ছুটি পেয়েই ফুপুর বাসায় চলে যাই। শহরে থাকতাম বলে ফুপুর বাসায় গ্রাম্য পরিবেশ আমার ভালোই লাগতো। ফুপুর বাসায় প্রথম দিন আমার ভালোই কাটলো। সমস্যা শুরু হলো পরের দিন থেকে। আমি রাতে খেয়ে শুয়ে পড়েছি। তখন শুনতে পাই আমি যেই রুমে ছিলাম তার বাইরেই কে যেন নূপুর পরে পায়চারি করছে। প্রথমে মনে হলো মনের ভুল, কিন্তু যখন দেখলাম শব্দটা বন্ধ হচ্ছে না তখন একটু ভয় পেয়ে গেলাম। ফুফুকে ডোকে তুলে বললাম সবকিছু। ফুফু আমার রুমে আসার পরও আমিও শব্দটা শুনতে পারছিলাম। ফুফুকে জিজ্ঞাসা করলাম শুনেছি কিনা। ফুফু বলল কিছুই শুনতে পাইনি। উনি আরও বললেন আমি ঝিঝি পোকার ডাক শুনেছি হয়তো। আমি ঝিঝি পোকার শব্দও শুনছিলাম, সাথে সাথে নূপুর পায়ে দিয়ে হাঁটছে এমন শব্দও শুনছিলাম। ফুফু আমাকে বুঝিয়ে চলে গেল, আর আমিও ভুল শুনছি এমন ভেবে ঘুমিয়ে পড়লাম। তার পরের দিনও ভালোই কাটলো, কিন্তু সন্ধ্যা হতে না হতেই আমি এই শব্দটা কানে আসতে শুরু করলো। তাই ফুফুকে বললাম ফুফুর সাথে ঘুমাবো। ফুফুদের বিছানার সাথেই জানালা ছিল। গরমের দিন, তাই জানালা খুলেই ঘুমাতে গেলাম সবাই। রাত কয়টা হবে তখন জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। শুনতে পেলাম বাইরে কেউ উঠান ঝাড়ু দিচ্ছে। একই সাথে নূপুরের শব্দটাও পাচ্ছিলাম। ভাবলাম সকাল হয়ে গেছে হয়তো। ফুফুরা ডিম লাইট জ্বালিয়ে ঘুমাতো। ডিম লাইটের আলোতে পায়ের দিকের ঘড়িটা দেখা যাচ্ছিল। দেখলাম রাত 3টা বাজে। অনেক ভয় পেয়ে গেলাম। ফুফুকে না জাগিয়ে জানালা দিয়ে ধীরে ধীরে বাইরে তাকালাম। দেখলাম একজন সাদা শাড়ি পরা মহিলা উঠান ঝাড়ু দিচ্ছে। মাথায় কাপড় দেয়া ছিল, তাই মুখ দেখতে পারিনি প্রথমে। মহিলার পায়ে নূপুর পরা ছিল। হঠাৎ মহিলাটা আমার দিকে তাকালো। মহিলার মুখ দেখে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল পুরো শরীরে। মহিলার সম্পূর্ণ মুখ ঝলসানো ছিল, অক্ষিকটরে কোনো চোখ ছিল না। মহিলাটি আমাকে দেখে হাসতে লাগলো। মহিলার হাসি দেখে ভয়ে চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়ি। জ্ঞান ফিরে পাওয়ার পর জানতে পারলাম আমি 4 দিন ধরে অচেতন ছিলাম। ফুফু মসজিদের এক হুজুরকে বাসায় নিয়ে এসেছিলেন ওই দিন সকালেই। হুজুর নাকি বলেছিল ফুফুদের বাসার পাশেই যেই বাঁশঝাড় ছিল ওইখানে খারাপ জিন আছে। ওই জিনের আমাকে ভালো লেগেছে, তাই আমাকে নিয়ে যেতে চাইছে। তারপর হুজুর আমাকে একটা তাবিজ দিয়েছিল, আর ফুফুকে বলেছিল কোনোদিন যেন তাবিজ না খুলি, তাহলে অনেক সমস্যা হবে। আমি এইসব কিছুতে বিশ্বাস করতাম না, তাই তাবিজ খুলে ফেলে দিয়েছিলাম। এখনও মাঝে মাঝে ওই নূপুর পায়ে দিয়ে হাঁটার শব্দ পাই, কিন্তু ওই মহিলাকে আর দেখিনি। হয়তো ভালোভাবে গুছিয়ে লিখতে পারিনি, কিন্তু সবকিছুই সত্য। হাট থেকে ফিরতে রাত হয়ে গেছে নিলয়ের। বাড়ি যেতে এক ঘন জঙ্গল পার হতে হয় তাকে। লোক মুখে শোনা যায় ওই জঙ্গলে নাকি ভয়ানক ভূতের বসবাস। প্রথমে একটু ভয় পেলেও বাড়ি তো যেতেই হবে, তাই সৃষ্টিকর্তার নাম নিয়ে হাঁটা শুরু করে নিলয়। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে এক সরু রাস্তা চলে গেছে গ্রামের দিকে। চারিদিকে অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে, মাঝে মাঝে ব্যাঙের ঘ্যাঁড় ঘ্যাঁ শোনা যাচ্ছে। নিস্তব্ধ পরিবেশ, একটু বাতাসও নেই। হাতে ব্যাটারি চালিত টর্চ লাইট, বেশি একটা আলো নেই। থমথমে পরিবেশের মধ্য দিয়ে ভয় ভয় হাঁটছে নিলয়। মাঝে মাঝে 2-1টা পাখির ডানা ঝাপটানোর শব্দ কানে আসছে। খুব ভয় করছে নিলয়ের। দ্রুত হাঁটার চেষ্টা, ভয়ের চোটে রাস্তাও ফুরায় না। হাঁটতে হাঁটতে বনের মাঝখানে চলে এসেছে নিলয়। হঠাৎ হালকা গরম বাতাস লাগছে তার গায়ে। শরীর শিউরে ওঠে তার। সে পিছনে তাকায়, তারপর আবার সামনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ একটা ডাল ভাঙার শব্দ শুনে পিছনে ফিরে তাকায়, কিন্তু কিচ্ছু নেই। আবার হাঁটতে শুরু করে। এবার অট্টহাসির আওয়াজ কানে ভেসে আসে আকাশ ভারী করে। নিলয় ভয় পেয়ে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার গলা থেকে শব্দ বের হয় না। চোখ খুলে সামনে তাকাতেই দেখতে পায় মাটি থেকে আকাশ অবধি লম্বা সাদা কাপড় পরিহিত একটা ভূত ঠায় দাঁড়িয়ে আছে। দাঁতগুলো ইয়া বড় বড়, এক কামড়েই বুনিয়া খেয়ে ফেলার মতো অবস্থা। ভয়ে চুপসে যায় নিলয়। গেছুভূত তার ভয়ানক কণ্ঠে ভয় দেখাতে থাকে নিলয়কে। নিলয় তো অজ্ঞান হওয়ার মতো অবস্থা। গেছুভূত ভয়ানক কণ্ঠে বলে, এই ছেলে, আমি তোর ঘাড় মটকাবো, রক্তপান করব, তোকে মেরে ফেলবো। ভয়ে ভয়ে নিলয় জবাব দেয়, আমি আপনার কি ক্ষতি করেছি ভূত মশাই? আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো আপনার এলাকায় আসব না। তোকে ছেড়ে দিলে আমি খাবো কি, আর বাচ্চারা খাবে কি? গেছুভূত চিৎকার করে বলে ওঠে। উত্তরে নিলয় বলে, আমি আপনার জন্য একটা ছাগল নিয়ে আসবো কাল, আজ আমাকে যেতে দিন। হি হি হি, হা হা হা। হাসতে হাসতে গেছুভূত বলে, কতদিন ধরে মানুষের মাংস খাইনি আমার বাচ্চারা, আজ আমি তোকে ছাড়ব না।
নিলয় মহা বিপদে পড়ে যায়। সে সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে, হে প্রভু, আমাকে একটা পথ দেখান, নইলে এই ভূতের হাত থেকে আজ আমি বাঁচতে পারবো না। এই সব বলতে বলতে নিলয়ের মাথায় একটি বুদ্ধি আসে। সে ভূতকে বোকা বানানোর ফন্দি আটে। সে চিৎকার করে বলে ওঠে, ওহে মহাশয়, আমাকে খাওয়া এত সোজা নয়। আমার কাছে তোমার চেয়েও এর বড় ভূত রয়েছে, দেখবে নাকি তাকে? দেখাবো। গিচু ভূত হাসতে হাসতে বলে, আমার চেয়ে বড়? হা হা হা, দেখাতো। নিলয় তার পকেট থেকে মোবাইল বের করে একটা ইংলিশ হরর মুভির ভয়ানক ভূতের দৃশ্য দেখায়। অমনি গিচু ভূত ভয় পেয়ে যায়। আরে বাবা, এত বড় ভূত তোমার কাছে? আমি আর তোমার কোনো ক্ষতি করব না, আমাকে মাফ করে দাও, কখনো তোমার কাছে আসবো না, কথা দিলাম। গেছু ভূতের জব্দ হওয়া দেখে নিলয়ের সাহস বেড়ে গেল। সে বীরের মতো গলা উঁচিয়ে বলছে, আচ্ছা যাও যাও, মাফ করে দিলাম, সাবধান, আমার কাছে আর আসবে না। বাড়ি ফিরে নিলয় হাঁপ ছেড়ে বলছে, এবারের মতো বেঁচে গেলাম বাবা, ভাগ্যিস ভূতটা বোকা ছিল। তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। সেদিন ছিল অমাবস্যার রাত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, এক হাত সামনে জিনিসও দেখা যায় না। তখন প্রায় রাত 11টা। আমার দেশে বাড়িতে কিন্তু রাত 11টা অনেক রাত। সবাই লাইট নিভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আমি রাস্তা দিয়ে হাঁটছি মানে বাসায় ফিরছি। এক বন্ধুর বার্থডে ছিল, সেই বন্ধুর বাড়িতে আড্ডা মেরে খাওয়া দাওয়া সেরে বাসায় ফিরছি। সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। রাস্তায় শুধু বিক্ষিপ্তভাবে দু একটা কুকুর ঘোরাফেরা করছে। আমি মেইন রোড পার হয়ে গলিতে ঢুকলাম। আমার বাসায় যাইতে হলে এখন এই গলিটা পার হয়ে যেতে হবে। ঝিঁ ঝিঁ পোকার ডাকার আওয়াজ আসতেছে, কেমন একটা গা ছমছমানি ভাব। আমার অবশ্য কখনই ভূত প্রেতের ভয় ছিল না। অনেক সময় রাত 2-3টের দিকেও এই গলি দিয়ে এসে রাস্তার মোড়ের টং দোকান থেকে সিগারেট কিনে নিয়ে গেছি। সেদিনও এমন কোনো ভয় আসেনি আমার মনের মধ্যে। গলি দিয়ে হাঁটছি, হাতে জ্বলন্ত একটা সিগারেট, মোবাইলের আলোতে মাঝে মাঝে রাস্তা দেখে নিচ্ছি আর গুনগুন করে গান গাইছি, দেখা তো তুঝে ইয়ার দিল মে বাজে গিটার। ঠিক তখন গলির মাঝামাঝি হঠাৎ শুনতে পারলাম কে যেন বলল, এক্সকিউজ মি ভাইয়া। আমি মোবাইলের আলো আশেপাশে ঘুরাইলাম, তাকালাম আশেপাশে, কিন্তু কোথাও কেউ নেই। মনে করলাম গলির দুই পাশের কোনো বাসায় হয়তো কেউ বলেছে। আবার হাঁটা শুরু করলাম। 2 ধাপ ফেলতেই আবার সেই ডাক, এক্সকিউজ মি ভাইয়া, আপনার সাথে একটু কথা ছিল। এইবার দাঁড়িয়ে পড়লাম। হালকা পাতলা ভয় পেলাম, তবে সেটা ভূতের না, ছিনতাইকারীর। আবার চিন্তা করলাম, আমি যদি এখন এখান থেকে দৌড় দিই আর এটা যদি আমার পরিচিত কেউ হয়, তাহলে তো দৌড়ের কথা সবাইকে বলে দিয়ে আমার প্রেস্টিজ পাংচার করে দিবে। গলা দিয়ে কথা আসছিল না, তবুও কৃত্রিম সাহসী নিয়ে গম্ভীর কণ্ঠে বললাম, কে? উত্তর আসলো, ভাইয়া, আমি আপনার একজন ছোট ভাইয়ের মতো। আমি খুব বিপদে পড়েছি, আপনার হেল্প দরকার। আমি এবার কণ্ঠে কিছুটা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলাম, তো এমন নাকি সুরে ভূতের মতো কথা বলছো কেন? উত্তর দিল, ভাইয়া, আমি তো ভূতই। ভূত হয়ে কি আমি ছাগলের মতো কথা বলবো? আমি কি বলবো বুঝলাম না। ওরে, কে কোথায় আছিস, আমারে বাঁচা বলে একটা চিৎকার দেওয়ার চিন্তা কেবল করতাছি। এমন সময় সে আবার বলল, ভাইয়া, আপনার হাতের সিগারেটটা নিভিয়ে ফেলে দিন, তাহলে আমি আপনার সামনে আসতে পারবো। আপনি তো জানেনই, ভূতরা আগুন দেখলে ভয় পায়। আপনি তো আমাকে দেখতে পাচ্ছেন না, দেখতে পাইলে দেখতেন, ভয়ে আমার শরীরের সব লোম নেতিয়ে গেছে। ভয়ে লোম নেতিয়ে যায় নাকি? এতদিন তো শুনেছি ভয় লোম খাড়া হয়ে যায়। সে বলল, আপনাদের মানুষদের ভয়ে লোম খাড়া হয়ে যায়, আমাদের ভূতদের লোম তো সবসময় খাড়াই থাকে, তাই ভয় পেলে নেতিয়ে যায়। আমি সিগারেট ফেলে না দিয়ে জোরসে একটা টান দিলাম। ভূতটা কিছুটা আকুতির মতো করে বলল, ভাইয়া প্লিজ, আপনার পায়ে ধরি, এইভাবে ভয় দেখাবেন না, আমার হার্টের প্রবলেম আছে। আমি বললাম, তুমি কে? সত্যি করে বলো, আমি জানি তুমি আমার পরিচিত কেউ, আমার সাথে ফাইজলামি করতাছো, আমি ভূত বিশ্বাস করি না। সে বলল, এইভাবে বলবেন না ভাইয়া, আমরা ভূত বলে কি আমাদের কোনো মান সম্মান নাই? আপনি এইভাবে আমাদের অস্তিত্বকে অস্বীকার করতে পারেন না। আমি কি কখনো বলেছি যে মানুষ বলতে কিছু নাই, মানুষ বিশ্বাস করি না? বুঝলাম বেশ আত্মমর্যাদা সম্পন্ন ভূত। জিজ্ঞেস করলাম, আমার কাছে তোমার কি দরকার, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? সে উত্তর দিল, ভাইয়া সব বলবো, তার আগে আপনি দয়া করে আপনার হাতের সিগারেটটা ফেলে দিয়ে নিভিয়ে ফেলুন, ওটা তো এমনিতেই শেষ হয়ে গেছে, এইভাবে ধরে রাখলে তো একটু পর আপনার আঙ্গুলে ছ্যাঁকা লাগবে।
আমি সিগারেটের দিকে তাকালাম। আসলেই এটা শেষ। একটু পর সত্যি ছ্যাঁকা খাইতাম। ফেলে দিয়ে পা দিয়ে নিভিয়ে ফেললাম। তারপর বললাম, এখন বলো কি সমস্যা তোমার? ভূত তার কাহিনী বলা শুরু করলো। ভাইয়া, আমার নাম উদ্ঘট। বেঁচে থাকতে আমার নাম ছিল উৎপল। মরার পর ভূত হয়ে আমার নাম হয়েছে উদ্ঘট। আমি জিজ্ঞেস করলাম, কতদিন আগে তুমি মারা গেছো? উত্তর দিল, তা তো ভাইয়া কয়েক লাখ বছর হবে। তারপর সে বলল, ভাইয়া চলেন চা খাইতে খাইতে গল্প করি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ভূতরা আবার চাও খায় নাকি? উদ্ঘট বলল, কেন খাবেন না? ভূতরা মানুষদের চেয়ে বেশি চা খায়, কারণ ভূতদের সারা রাত জেগে থেকে মানুষদের ভয় দেখাতে হয়। চা না খেলে কি এত জেগে থাকা যায়? আমি শুধু একটু ঢোক গিললাম। কি বলবো কিছুই বুঝলাম না। এই রাতের বেলা কোনো ভূতের সাথে চা খাওয়ার ইচ্ছা আমার নাই। আমি বললাম, দেখো উদ্ঘট, তোমাদের তো সারা রাত জেগে মানুষকে ভয় দেখানোর জন্য চা খেতে হয়, কিন্তু আমার তো আর রাত জেগে কোনো ভূতকে ভয় দেখানোর মতো কোনো ডিউটি নাই। আমি বাসায় যেয়ে ঘুমাবো, তাই আমি এখন চা খাবো না। তুমি তাড়াতাড়ি তোমার প্রবলেমের কথা বলো। সে আবার বলা শুরু করলো, ভাইয়া, আমি অনেক শিক্ষিত একজন ভূত। আমি ক্লাস 2 পর্যন্ত পড়েছি। ক্লাস 5-এ এবং 8-এর ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। আমি ওকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, ক্লাস 2 পর্যন্ত পড়লে ক্লাস 5 এবং 8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাইলা কেমনে? সে উত্তর দিল, ভাইয়া, আপনাদের যেমন ক্লাস 1-এ ভর্তি হয়ে মাস্টার্স পর্যন্ত পড়ে, আমাদের ভূত সমাজে ঠিক তার উল্টো। মাস্টার্সে ভর্তি হয়ে উল্টো দিকে আস্তে আস্তে ক্লাস 1-এ এসে পড়া শেষ হয়। আমি কণ্ঠে বিরক্তি এনে বললাম, যত সব ফালতু নিয়ম। উদ্ঘট বলল, না ভাইয়া, এটাই ঠিক নিয়ম। আপনাদেরটাই ফালতু নিয়ম, কারণ প্রাইমারি হাই স্কুল তো খুব সহজ পড়া, কঠিন পড়া তো অনার্স মাস্টার্সে। সহজ পড়া পড়ে উপরের ক্লাসে ওঠার চাইতে কঠিন পড়া পড়ে নিচের ক্লাসে যাওয়া অনেক যৌক্তিক। এতে ভিত্তি মজবুত হয়। আমি আর তার যুক্তির কাছে কিছু বলতে পারলাম না। জিজ্ঞেস করলাম, তাহলে ক্লাস 2 পর্যন্ত পড়ে পড়া ছেড়ে দিলে কেন? ক্লাস 1টা পাশ করলেই তো তোমার একেবারে কমপ্লিট হয়ে যেত। সে তখন বলল, ওই কাহিনী তো এখন আপনাকে বলবো ভাইয়া। আমি যখন ক্লাস 2-তে ভর্তি হলাম, তখন আমার ক্লাসে ভর্তি হলো চেনেহা নামের একটি পেতনি। বেঁচে থাকতে নাম ছিল স্নেহা, পেতনি হওয়ার পর নাম হয়েছে চেনেহা। তারপর ভাইয়া, আমি চেনেহার প্রেমে পড়ে গেলাম। এই পর্যন্ত বলে আবার সে চুপ। আমি জিজ্ঞেস করলাম, কি হলো তারপর? সে কয়েক সেকেন্ড পর বলল, নিজের প্রেমের কথা বলতে যে একটু লজ্জা পেয়ে গেছিলাম তো ভাইয়া, তাই একটু চুপ করেছিলাম। আমি মনে মনে বললাম, ভূতেরও আবার লজ্জা। মুখে শুধু বললাম, তারপর কি কাহিনী? উদ্ঘট আবার বলা শুরু করলো, চেনেহাকে আমার ভালোবাসার কথা জানালাম। সে কিছুতেই আমার প্রস্তাবে সাড়া দিল না। আমার নাওয়া খাওয়া পড়াশোনা সব গোল্লায় যেতে লাগলো। একদিন একটা কাগজে করে দেখা তো তুঝে ইয়ার দিল মে বাজে গিটার কথাটা লিখে চেনেহাকে দিলাম। চেনেহা কথাটা খুব পছন্দ করলো। সে আমাকে জিজ্ঞেস করলো, এই কথাটা আমি কোথায় পেয়েছি? আমি তো ভাইয়া শিক্ষিত ভূত, মিথ্যা কথা একদমই বলি না। আমি তাকে বললাম যে এটা মানব সমাজের একটি হিন্দি গান। এটা বলাটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। চেনেহা তখন বলল যে আমি যদি মানব সমাজ থেকে এই গানটা তাকে সংগ্রহ করে দিতে পারি, তাহলে সে আমাকে ভালোবাসবে। তারপর থেকে পড়াশোনা বাদ দিয়ে আমি এই গান জোগাড় করতে নেমে গেলাম। কিন্তু কোনো মানুষ আমাকে হেল্প করেনি ভাইয়া। আমার ভূত পরিচয় শুনেই সবাই উল্টো দিকে দৌড় দেয়, অথবা ওইখানেই হার্ট অ্যাটাক করে পড়ে যায়। আমি বললাম, তুমি সবাইকে তোমার ভূত পরিচয় দাও কেন? তোমরা তো ইচ্ছে করলেই মানুষের রূপ ধরে মানুষ পরিচয় দিয়ে কারো কাছ থেকে গানটা নিতে পারতে। ভূতটা উত্তর দিল, তা পারতাম ভাইয়া, আরও অনেক কিছু পারতাম। যেমন এই গানটা যাদের মোবাইলে আছে, তাদের মোবাইলটা চুরি করেও গানটা নিতে পারতাম। কিন্তু ভাইয়া, আমি শিক্ষিত ভূত। আমি কাউকে মিথ্যা কথা বলি না, অথবা চুরি প্রতারণা করি না। আজ যখন মনের দুঃখে আপনাদের এই গলিতে বসেছিলাম, তখন শুনতে পারলাম আপনি এই গানটা গাইতে গাইতে যাইতেছেন। এখন ভাইয়া, আপনি আমার শেষ ভরসা। এই বলেই সে হাসতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, হাসো কেন? সে বলল, মনের দুঃখে হাসি ভাইয়া। আপনারা মনের দুঃখে কাঁদেন আর আমরা হাসি। আমি ওকে হাসি থামাতে বললাম। সে হাসি থামালো। জিজ্ঞেস করলাম, গান কেমনে দিব তোমারে? সে বলল, ভাইয়া, আমি আমার মোবাইলের ব্লুটুথ চালু করতাছি, আপনি সেন্ড করুন। আমি ব্লুটুথের নিউ ডিভাইস সার্চ দিলাম।
একটু পর দেখি কিছু হিজিবিজি চিহ্ন আসলো। উদ্ঘট জানালো ওটাই নাকি ওর ডিভাইসের নাম, ভূতের ভাষায় লেখা। আমি সেই ডিভাইসে গানটা সেন্ড করতে করতে বললাম, তুমি তো গানটার সিডিও কিনে নিয়ে যেতে পারতে। উদ্ঘট বলল, সিডি কিনতে গেলেই তো আমাকে মানুষের পরিচয় দিয়ে কিনতে হতো, ভূতের কাছে তো কেউ সিডি বিক্রি করতো না। আমি ভাইয়া শিক্ষিত ভূত, আমি তো কাউকে মিথ্যা মানুষের পরিচয় দিয়ে সিডি কিনতে পারি না। আর সিডি কিনতে গেলে তো আমার টাকার দরকার পড়তো, আমি টাকা কোথায় পাবো ভাইয়া? আমাদের ভূত সমাজে তো টাকা বলতে কিছু নাই, আমাদের মুদ্রার নাম কাটা, ওইটা দিয়ে তো আর মানব সমাজে আমি সিডি কিনতে পারতাম না। আর আমি শিক্ষিত ভূত, মানুষের টাকাও আমি চুরি করতে পারতাম না। আমি শিক্ষিত ভূতের ন্যায়পরায়ণতা দেখে মুগ্ধ হলাম। একটু পর গান সেন্ড হলো পুরোপুরি। উদ্ঘট আবার হাসতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, গান তো পাইছো, আবার হাসো কেন? উদ্ঘট বলল, ভাইয়া এটা কষ্টের হাসি না ভাইয়া, এটা আনন্দের হাসি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না ভাইয়া, আপনি অনেক মহান ভাইয়া। বলতে বলতে সে আবার হাসতে লাগলো। আমি বুঝতে পারলাম সে খুব আবেগপ্রবণ হয়ে গেছে। আমি উদ্ঘটকে বললাম যে এরপর যদি আবার কখনো কোনো গানের দরকার পড়ে তাইলে আমার কাছে এসো। সে বলল, মাথা খারাপ ভাইয়া, জীবনে আর কোনোদিন চেনেহার সামনে মানব সমাজের কোনো গান নিয়ে যাব না। আমি বললাম, তাইলে তো এখন আর চিন্তা নাই, চেনেহার সাথে প্রেম তো হয়ে গেল, এখন যেয়ে পড়াশোনাটা কমপ্লিট করে বিয়ে করে ফেলো। উদ্ঘট জানালো, জি ভাইয়া অবশ্যই, আর আমাদের বিয়েতে আপনাকে অবশ্যই কার্ড দিয়ে দাওয়াত দেব ভাইয়া। আমি ভাইয়া শিক্ষিত ভূত, আমি কখনো কথার বড় খেলাফ করি না, অবশ্যই আপনাকে দাওয়াত দেব। এখন তাহলে আসি ভাইয়া, ভালো থাকবেন। এই বলে উদ্ঘট হাসতে হাসতে মানে কাঁদতে কাঁদতে চলে গেল। আমি সে আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে আমি একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই ঘটনাটি বগুড়া জেলার একটা গ্রামের নাম বলবো না, গ্রামের নামটা বলা নিষেধ। এটা শুনেছি আমরা নিজেই, মানে 5-6টা বন্ধু একসাথে বসে থেকে গল্প করতে করতে এই ঘটনাটি উঠে আসছিল। এই ভৌতিক গল্পটা শুনতে ভালো লাগে, মানে যখন একসাথে বসে থাকা হয় তখন শুনতে অনেক সুন্দর লাগে, ভালো লাগে দেখে মাঝে মাঝে গল্প করে। তো ওই সময় কোনো হঠাৎ করে একটা ভাই চলে আসা বলে, আমাদের এখানে একটা জীবনের ঘটনা আছে, এই ঘটনাটি বলবো। তখন একটা ছেলেরা মেয়েকে নিয়ে ঘটনা, ক্লাস 10-এ পড়ে, নতুন প্রেমে পড়ে আর কি। ওই ছেলে ওই মেয়েটাকে ভালোবাসে কিন্তু মেয়েটা ভালোবাসে না। তো এরকম করতে করতে ওই ছেলেটা মন খারাপ করে বসে থাকে। ছেলেটা একটা বন্ধু থাকে, বন্ধুর নাম হচ্ছে আশিক, আর ওই ছেলে, দুইজন ভালো বন্ধু। তে আশিককে বলে, ওই ছেলেটা আশিককে বলে, বন্ধু এই মেয়েকে আমার খুব ভালো লাগে, আমি অনেকদিন থেকে পছন্দ করি, কিন্তু মানে বলেছিলাম কিন্তু রাজি হতে চায় না, রাজি হয়নি আর কি। তখন ওই ছেলেটা বলে, দেখ ভাগ্যে যেটা আছে সেটাই হবে, যদি রাজি না হয় জোর করে ভালোবাসার দরকার নেই। ভালোবাসা এমন একটা জিনিস, এটা জোর করে হয় না, এটা মন থেকে আসতে হয়। তখন অনেকটা বোঝানোর পর আশিক আর ওই ছেলেটা চলে যায়। যাওয়ার পরে দীর্ঘ 2-3 দিন পর ওই ছেলেটার একটা মামাতো ভাই আছে। যে মামাতো ভাইয়ের সাথে যখন শেয়ার করে, কিন্তু যখন মামাতো ভাইয়ের সাথে সব কিছু শেয়ার করে তখন আশিককে এইসব কথা বলে না। কেন? আশিক ওর কাছের বন্ধু, আশিককে বলে না এই জন্য, হচ্ছে আশিককে বললে আশিক অন্যদের বুঝাবে, কিন্তু আশিক খুব ভালো একটা ছেলে। তখন আশিকের বন্ধু যে ছেলেটা প্রেম করতে চায় উনিও ভালো, কিন্তু ওর মামাতো ভাইটা খুব একটা ভালো না। তখন মামাতো ভাই বলে, ঠিক আছে তুই কি এতই ভালোবাসিস, ও কি তুই বিয়ে করবি? তখন ওই ছেলেটা বলে, হ্যাঁ অবশ্যই বিয়ে করবো না কেন? তাহলে তুই আমার কথা শুনলে তুই মেয়েকে পেয়ে যাবি। ভালোবাসা মানে না কোনো বাধা। তখন কোনো কিছু না ভেবে উনি রাজি হয়ে যায়, বলে হ্যাঁ আমি যাবো তোর সাথে, যা করা লাগে আমি করবো, চল। তখন ওই ছেলেটা নিয়ে চলে যায়। তখন আশিককে বলে, বন্ধু চ এক জায়গায় যাব আমরা বেড়াইতে, যাবি নাকি তুই? তখন বলিস, তুই যাবি তো আমি যাব না, চ। তখন আশিক, ওই ছেলে আর ওর মামাতো ভাই যায়, কিন্তু মামাতো ভাই একবার বলে আশিক খেললে আমার দরকার নেই। তখন ওই ছেলেটা বলে, না আমার বন্ধু হয়ে গেলে সমস্যা নেই। তখন নদীর একটা সাইডে কিনারে এখানে একটা ঘর থাকে, ওই ঘরে বসবাস করত একটা বয়স্ক লোক আর কি, মানে বুড়া মানুষ, বয়স্ক লোক থাকতো। তখন ওই লোকটার বাসা অদ্ভুত, লোকটাও অদ্ভুত সিস্টেম। তখন ওই 3জন যায়, যাওয়ার পরে ওই আশিকের ওই ছেলেটার মামাতো ভাই বলে, ওই বয়স্ক লোক বলে, কাকা আমি এখানে আছি, একটা কাজে যাচ্ছি, আপনাকে আমি বলছিলাম তো এই কাজটা আমার করে দিতে হবে, এই জন্য আসলাম, আয় আগে ভিতরে আয়। তখন ভিতর থেকে যখন ওই বয়স্ক মানুষকে বলল
আয় ভিতরে চলে আয়। তখন বলে দাঁড়া, আগে আসিস না। দাঁড়া করার সাথে তিনজন মানে এমন ভাবে চমকে উঠছে, কে রে, এরকম কেন? সুন্দর সুন্দর ভাব হয়নি এখনো, কিন্তু হবে। কিন্তু বাসাটা ঢোকানোর পর থেকে মনে হয় একটা অন্যরকম একটা ইয়ে, মানে কোথায় কি ঝুলানো আছে, কোথায় কিসের দাঁত দেখা যায়, মানে অন্যরকমের একটা সিস্টেম আর কি, ভয়ানক সিস্টেম। তখন বলে আগে বাম পা দিয়ে তারপরে বাসায় ঢোক। তখন আশিক বলে, কেরে, আমরা মুসলিম, বাঁ পা দিয়ে কেন ঢুকবো? মানুষের বাড়ি ঢুকতে হলে আগে ডান পা দিয়ে ঢুকতে হয়, আর উনি বাঁ পা দিয়ে ঢুকতে বলতেছে। তখন এত কিছু গ্রাহ্য না করে আশিকের বন্ধু বলে, যে ছেলেটা প্রেম করে, বলে আয় বন্ধু চলে আয়। বা পাও দিয়ে ঢোকে, ঢোকার পরে বসতে বলে তিনজন। বসার পর বলে সব ঘটনা খুলে বল। তখন আশিকের বন্ধু সব কিছু ওই বয়স্ক মানুষকে খুলে বলে। বলার পর ওই বয়স্ক মানুষ বলে, ওই মেয়েটা তোর কাছে চলে আসবে, তোর ছাড়া অন্য কোথাও বিয়ে বসবে না, আর তুই ওকে মেয়েকে আপন করে পাবি। এর জন্য তোর অনেক পরীক্ষা দিতে হবে, অনেক কাজ করতে হবে। যদি এইসব কিছু করতে পারিস তাহলে তুই এই মেয়েকে পাবি। আশিকের ওই বন্ধু ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু করতে রাজি। তখন ওই বয়স্ক লোক বলে, ঠিক আছে, তুই অনেকবার ভেবে চিনতে নে, ভেবে চিনতে নেওয়ার পর তুই উত্তর দে, তোকে ভাবার জন্য আমি একদিন সময় দিলাম। তখন ওই ছেলে মামাতো ভাই বলে, কোনো সমস্যা নাই, ওই পারবে, আপনি শুধু কাজ শুরু করে দেন। তখন বয়স্ক লোক বলে, এই কাজের ক্ষেত্রে তোর অনেক কিছু করা লাগতে পারে, যেমন তোর কবরস্থানে প্রসাব করা লাগতে পারে, নওয়াজবিল্লাহ, তোর আল্লাহর সাথে শিরক করা লাগতে পারে, তো অনেক বলিদান দেওয়া লাগতে পারে, তোর এমন এমন কাজ আছে তুই যেটা করতে পারবি না সেরকম কাজ করা লাগতে পারে, তুই কবরস্থানে যে লাশ করা লাগতে পারে, অনেক কিছু করতে হবে, হত্যাও করা লাগতে পারে। তুই কি সব কিছু রাজি? তখন আশিক বলে, না, এসব কিছু করা যাবে না, এটা তো শিরকি কাজ, এই কাজ করলে আল্লাহ কখনো ক্ষমা করবে না, এটা হচ্ছে কালো জাদু, এটা করা যাবে না, এটা করা যাবে না, শয়তানের অনুসারী কখনো করা যাবে না। তখন ওই বয়স্ক লোক আশিককে বলে, তুই এত কথা বলিস কেন? তুই ওর কি জ্ঞান দেওয়ার জন্য যাচ্ছিস? তখন ওই ছেলেটা চুপ পেয়ে থাকে। ওর মামাতো ভাই বলে, হ্যাঁ পারবো। তখন ওরা ওখান থেকে চলে যায়, বলে বোঝার জন্য সময় দিলাম। ওই বয়স্ক লোক বলে, তখন ওরা তিনজন চলে আসে আর আশিককে বলে, তুই চলে যা, আমরাও চলে যাচ্ছি। আশিক বলে, শোন, যে সব কিছু দেখে আসলাম, শুনে আসলাম, এটা কিন্তু অনেক ভয়ঙ্কর। বন্ধু, তুই ওইদিকে পা দিস না, তোর ভাগ্যে যেটা আছে সেটাই হবে। তুই আল্লাহর উপর বিশ্বাস রাখ, আল্লাহ যদি তোর ভাগ্যে রাখে তাহলে অবশ্যই তুই ওই মেয়েকে পাবি, আর আল্লাহ যদি ভাগ্যে না রাখে তাহলে কোনোদিন পাবি না। এর পরিণাম কিন্তু বিশাল বড় ভুল হবে। তুই তোর মামাতো ভাইয়ের কথা শুনিস না। তখন মামাতো ভাইয়ের আশিকের এক ধরনের কথা কাটাকাটি শুরু হয়। হওয়ার পর আশিক চলে যায়, আর ওর মামাতো ভাইকে নিয়ে ওই ছেলে চলে যায় বাড়িতে। রাতে ভাবে, তখন তার মামাতো ভাই বলে, ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে, তুই এটা পারবি না। আর ওই ছেলেটা মেয়েকে খুব ভালোবাসতো, কারো কথা না শুনে ওই পরের দিন ওই মামাতো ভাইক নিয়ে একাই চলে যায়। যাওয়ার পর বলে, হ্যাঁ আমি রাজি। তখন ওই বয়স্ক লোক বলে, আজকে থেকে তোর পরীক্ষা শুরু। বলে, আজকে তুই ঠিক রাতে একটা মুগরি জব করে রক্ত এই এই জায়গায় দিয়ে আসবি। তখন ওই ছেলেটা ওই পরের দিন সেই রাত্রে একটা মুরগি জব করে রক্ত নিয়ে যে ওখানে ফেলে দিয়ে মুরগি ফেলে দিয়ে চলে আসে। আসার পর পরের দিন ওই বয়স্ক লোকের কাছে আবার যায়। তখন বলে, তুই কাজটা খুব ভালো করছিস, আজকে একটা কাজ কর, তুই 3 দিন লাগারে কাজ করবি, দেখবি মেয়ে তোর কাছে আস্তে আস্তে মেয়ে তোর দিক চলে আসবে। তখন উনি বলে, আদৌ কি সত্যি আসবে? বলে বয়স্ক লোক বলে, হ্যাঁ অবশ্যই আসবে। বলে, কাল পরের দিন বলে, তুই আজকে বাঁ হাতে পানি খাবি, তুই কখন বিসমিল্লাহ বলবি না, এইরকম করে বলে। তখন বলে, উলঙ্গ হয়ে তুই পানি খাবি। তখন উনি বলে, উলঙ্গ হয়ে পানি খাওয়ালে তো পাপ হবে। বলে, এটা তোর করতেই হবে মেয়েকে পেতে হলে। তখন এই ছেলেটি বাড়ির যায়, যাওয়ার পর উলঙ্গ হয়ে 1 গ্লাস পানি নিয়ে বাঁ হাতে বিসমিল্লাহ ছাড়া খায়। খাওয়ার পর পরের দিন আবার আসে। আসার পর বললে, আজকে তুই যে কাজ করবি, ওই কাজ করলে ওই মেয়েটা তোর দিকে আসবে। তখন বললে, আজকে ঠিক এশারের পর 10টার দিকে কবরস্থানের উপর যে প্রসাব করতে হবে তোর দাঁড়িয়ে থেকে। তখন উনি বলেছে, না এই কাজটা করা যাবে না। তখন ওই বয়স্ক লোক বলে, শোন, এখনো সময় আছে, তুই যদি এই কাজ না করিস তাহলে তোর হালকা ক্ষতি হবে, আর মাঝখানে পথ থেকে যদি চলে আসিস তাহলে তোর বিশাল বড় ক্ষতি হবে, তুই এখনো ভেবে নে। তখন বলতেছে, আমি যদি এই কাজ করি তাহলে কালকে কি ওই মেয়ে আমার সাথে কথা বলবে? তখন বয়স্ক লোক বলতেছে, তুই প্রমাণ পাবি ঠিক কালকেই দা। তখন ওই ছেলেটা
যে কবরস্থানে প্রসাব করার পর পরের দিন স্কুলে যায়। ওই মেয়েটাও পড়তে আসে, ওই ছেলের সাথে কথা বলে, হাসি খুশি থাকে। তখন আশিক সব ঘটনা দেখে আশিক ঠিক বুঝতে পারে ওই মামাতো ভাইয়ের কথা শুনে ওর বন্ধু মনে হয় খারাপ কাজ করছে। তখন যখন আশিক তার বন্ধুর কাছে যায়, তার বন্ধু আশিক থেকে দূরে থাকে, সরে যায়, পাশ দিয়ে চলে যায়, আশিকের কাছ থেকে ধরা দেয় না। এরকম করতে করতে আশিক চিন্তায় পড়ে যায়। তখন চতুর্থ দিন ওই ছেলেটা খুব খুশি হয়ে বয়স্ক লোক চলে যায়। যাওয়ার পর বলে, আজকে আমি অনেক খুশি। বলেন, আমার আর কি করতে হবে? বলে, আজকে তোর কাজ করতে হবে। আজকে নতুন একটা কবর হয়েছে, ওই কবর থেকে লাশ তুলে ওখানে রাখতে হবে। বলে, এটা তো খুব ভয়ঙ্কর কাজ, বলছে এটা তোর করতেই হবে। তখন ওই ছেলে যায়, আবার লাশ তোলে, কবর থেকে লাশ তুলে চলে আসে। পরের দিন খোঁজ হয় একটা মানুষের লাশ কে জানি তুলিছে, সেই লাশ ক্ষত বিক্ষত হয়ে আছে, কে জানি মনে হয় খেয়ে গেছে। তখন ওই ছেলেটা বুঝতে পারে উনি সব করছে। তখন পরের দিন যখন আবার ওই তান্ত্রিক ডাকার পর বলতেছে, আজকে 2 বছরে 3 বছরে হোক বাচ্চা জবাই দিতে হবে, দিয়ে এখানে নিয়ে জবাই দিতে হবে, রক্ত এখানে লাগবে। রাজি হয় না। এক পর্যায়ে অনেক কিছু এগোনোর পর একটা বাচ্চাকে নিয়ে জবাই করার পরে ওখানে রক্ত দিয়ে বাচ্চাকে জঙ্গলে ফেলে দিয়ে আসে। পরের দিন হইচই শুরু হয়ে যায়, মানুষের বাচ্চাকে খুঁজতে শুরু করে। এক সময় বাচ্চাকে পুলিশ এসে পেয়ে যায়, কিন্তু ধরতে পারে না ওই বাচ্চাকে কে মেরেছে। কিন্তু উনি ঠিক বুঝতে পারে। এক পর্যায়ে ওই তান্ত্রিক কার্যে মাথা গরম করে খেপে যায়। কিন্তু এরই মাঝে হঠাৎ করে ওই মেয়ের পক্ষ থেকে ওই ছেলের বিয়ের প্রস্তাব চলে যাচ্ছে। ছেলেটা অনেক খুশি। তখন ওই ছেলেটা বলে, আমার বিয়ের প্রস্তাব চলে যাচ্ছে। মামাতো ভাই খুশি। আশিক বলে, অবশ্যই কোনো একটা সমস্যা আছে এর মধ্যে। তখন এক ধরনের বিয়েটা ঠিক হয়ে গেছে। ওই মেয়েটা ওই ছেলে কিছুই বোঝে না। তখন চতুর্থ দিন যখন গেছে, যাওয়ার পর বলতেছে 5 বছর একটা বাচ্চা একটু জবাই করতে হবে। তখন আশিকের ওই বন্ধু বলে, মানে মনের মধ্যে একটা খটকা লাগে, ওই জীবনে অনেক পাপ কাজ করছে, এত পাপ কাজ করা ঠিক না। তখন বলতেছে, না যদি করিস তাহলে তোর ক্ষতি হবে। তখন এক পর্যায়ে বলে, না আমি করবো না। ওখান থেকে চলে আসে। 3-4 দিন ধরে কোনো কিছু করে না, দেখা দেয় না। তখন তান্ত্রিক আবার ডাক দেয়, দিয়ে বলে, তুই বিশাল বড় ভুল করেছিস। এরই মাঝে একদিন হঠাৎ করে সন্ধ্যায় দেখে ওই তান্ত্রিক রাস্তার পাশে বসে আছে, এমনভাবে চোখ দুটি লাল, লোম অনেক বড় বড়। আগে যেরকম চেহারা ছিল এখন সেরকম চেহারা নাই, কিন্তু লাঠিও একই। এরকম অবস্থা দেখে ভয় করে যায়। বলে, তুই আমার কাছ থেকে ভয়ে পালাতে পারবি না, তুই মাঝখান থেকে চলে আসছিস, তোর অনেক ক্ষতি হবে। এরকম করতে করতে 3 দিনের মাথায় ওই ছেলেটা ওই জঙ্গলে, যেই জঙ্গলে বাচ্চার লাশ ছিল, ওখানে হঠাৎ করে দেখে যেই মেয়ের সাথে প্রেম করত ওই মেয়েটার মরা দেহ ওই জঙ্গলের মধ্যে পড়ে আছে। লাশটা ক্ষত বিক্ষিপ্ত হওয়া। পুলিশ এসে নিয়ে যায়। তখন ওই ছেলেটা পাগলের মতো হয়ে যায় এবং আশিক তখন বুঝতে পারে কি করছিল। যখন আশিক যায় ওই ছেলেটা বন্ধুর কাছে, ওই বন্ধু সব কিছু খুলে বলে। তখন আশিক বলে, তুই একে একে কয়টা বাচ্চার জীবন নষ্ট করলি, তুই কয়েকটা জীবনের খুনি, তুই আমার কথা শুনিসনি, তুই বড় পাপ করেছিস, ভুল করেছিস। এ করার পর ঠিক 1 মাস পর আশিকের ওই বন্ধু আস্তে আস্তে অসুস্থ হয়ে ঠিক ওই জঙ্গলেই মারা যায়। কিন্তু আশিক ছাড়া কেউ জানে না এইসব কথা। আশিক বলেনি। এক পরে যখন পাড়ার সবার সামনে বলছে, তখন ওই ছেলেটাকে মানুষ অনেক ক্ষেপে বিরক্ত হয়ে গেছে, কিন্তু মারা গেছে, কি আর করবে। এর দেখেন কালো জাদু, ভয়ঙ্কর জাদু আস্তে আস্তে ফেলে দেয় একদম জীবনের শেষ পর্যায়ে। কেননা যদি আস্তে আস্তে কালো জাদু করতে করতে মানুষ জীবন শেষ হয়ে যায়, সেটা তো খারাপ কাজ, কেননা শিরক কাজ, আল্লাহর সাথে নাফরমানি করা। আল্লাহ পাক সেটা কখনো মাফ করবে না, ক্ষমা করবে না। তাই ঘটনাটি এই পর্যন্ত দেখুন। এটা ভালোবাসার ক্ষেত্রে কালো জাদুর মাঝে শয়তানের ধোকায় 1, 2, 3, 4টার মতো জীবন নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। এই জন্য আমরা কালো জাদু থেকে দূরে থাকি, এসব কিছু থেকে আমরা অনেক দূরে থাকি। আপনারাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঘটনাটি এই পর্যন্ত আমরা শুনেছি, আর এখানে সমাপ্তি। এবং সমাপ্তির ক্ষেত্রে সবাই দেখুন মারা যেয়ে শেষ হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।